প্রথম সংস্করণের ভূমিকা। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস এর লেখক আহমদ সাফা বাংলাদেশের মধ্যশ্রেণীভুক্ত বুদ্ধিজীবীদের কতকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের বিশিষ্ট মানসিকতার বিবর্তনের ধারা এই প্রবন্ধ সংকলনটিতে কিছুটা আলোচনা করেছেন। এই আলোচনাকে মূলত বাংলাদেশের মধ্যশ্রেণীভুক্ত বুদ্ধিজীবীদেরই একজনের স্বশ্রেণীর বিরুদ্ধে একটা নিঃশঙ্ক সমালোচনা বলে আখ্যায়িত করা যেতে পারে। মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের মধ্যে সুবিধাবাদের একটা ঝোঁক যে তাদের একটা শ্রেণীগত বৈশিষ্ট্য, এ বিষয়ে এই তরুণ লেখকের যে কিছুমাত্র সংশয় নেই সেটা তার লেখায় প্রতিটি ছত্রে সুস্পষ্ট। কিন্তু তবু তিনি স্বদেশের বুদ্ধিজীবীদের ব্যাপক সুবিধাবাদিতায় নিদারুণভাবে বিক্ষুব্ধ। তার এই বিক্ষোভের কারণ একদিকে মধ্যশ্রেণীভুক্ত বুদ্ধিজীবীদের একাংশ যে সুবিধাবাদের সাধারণ আবহাওয়ার মধ্যে থেকেও কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি এবং অনেক ক্ষেত্রে আংশিকভাবে সুবিধাবাদ উত্তীর্ণ হতে সক্ষম, এই ধারণার প্রতি তার গভীর আস্থা, এবং অন্যদিকে বাংলাদেশের এই শ্রেণীভুক্ত বুদ্ধিজীবীদের বাস্তব কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা সামগ্রিক ও দিগন্ত প্রসারী সুবিধাবাদের অবাধ রাজত্ব। বুদ্ধিজীবীদের সাধারণ সুবিধাবাদের পাশাপাশি তাদের একাংশের সুবিধাবাদ উত্তীর্ণতার যে সন্ধান তিনি করেছেন, সেই সন্ধানের ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার মধ্যে তার বিভিন্ন বিক্ষুব্ধ মন্তব্যের মর্মকে বোঝার চেষ্টা করতে হবে, এবং সে চেষ্টা করলে বর্তমান বাংলাদেশে যে ব্যাপক অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকট শ্রমিক, কৃষক ও নিম্নমধ্য শ্রেণীভুক্ত জনগণের জীবনকে বিপর্যস্ত ও বিধ্বস্ত করছে, তারও কতকগুলো মূল সূত্রের সন্ধান এই প্রবন্ধগুলোর মধ্যে পাওয়া যাবে। বাংলাদেশে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আহমদ সাফা শ্রেণী বিশ্লেষণের কোনো চেষ্টা করেননি, কিন্তু দেশের সাংস্কৃতিক বিকাশ, সাধারণ অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির সাথে ওতপ্রোত যোগসূত্রে আবদ্ধ একথা তিনি স্বীকার করেছেন, এবং এই স্বীকৃতির ওপরই শ্রেণী দৃষ্টিভঙ্গির প্রাথমিক ভিত্তি। কোনো লেখক যদি নিশ্চল সততা এবং নিরবিচ্ছিন্ন অধ্যাবসায়কে অবলম্বন করে অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের সাথে সাংস্কৃতিক জীবন এবং সংস্কৃতি চর্চার যোগসূত্র স্থাপনের চেষ্টা করেন, তাহলে সংস্কৃতি চর্চাকে তিনি শেষ পর্যন্ত একটা শ্রেণীগত কর্মকাণ্ড বলে সিদ্ধান্ত করতে দ্বিধাবোধ করবেন না, এবং নিজের বিশ্লেষণকে আরও দুষ্টু ভিত্তির ওপর দাঁড় করানোর উদ্দেশ্যে আলোচনাকে সামগ্রিকভাবে শ্রেণী বিশ্লেষণের ওপর দাঁড় করাবেন। আহমদ সাফা এই সংকলনের প্রবন্ধগুলোতে আলোকিত বিষয়সমূহের ক্ষেত্রে যেহেতু মোটামুটিভাবে সঠিক ভিত্তির ওপরই দাঁড়িয়েছেন, সেজন্য এটা আশা করা অবাস্তব হবে না যে ভবিষ্যতে তিনি তার সমালোচনার ক্ষেত্রে শ্রেণী বিশ্লেষণের ওপর যথাযথ গুরুত্ব আরোপ করবেন। বর্তমান বাংলাদেশের মধ্যশ্রেণীভুক্ত বুদ্ধিজীবীদের, বিশেষত লব্ধ প্রতিষ্ঠ বুদ্ধিজীবীদের মধ্যে যে নির্লজ্জতা, ভণ্ডামি, কাপুরুষতা এবং সুবিধাবাদ আজ দোর্দণ্ড প্রতাপ, তা শুধু বুদ্ধিজীবীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। এই প্রবণতা বস্তুতপক্ষে রাজনৈতিক জীবন থেকে রস সংগ্রহ করেই আজ দিকে দিকে অঙ্কুর থেকে পরিণত হচ্ছে মহীরুহে। তথাকথিত সংস্কৃতি চর্চার নামে যে কদর্য বেহায়াপনা এবং আত্মসেবা এদেশের লব্ধপ্রতিষ্ঠ সংস্কৃতি সেবীরা আজ করে চলছেন, সে বেহায়াপনা এবং আত্মসেবার রাজনীতিবিদদের বেহায়াপনা এবং আত্মসেবার সাথে অবিচ্ছিন্ন। সামগ্রিকভাবে এদেশের সাম্রাজ্যবাদ কবলিত বুর্জোয়া শ্রেণী আজ যে শাসন ও শোষণ ব্যবস্থার মাধ্যমে জনস্বার্থ পদদলিত করে নিজেদের শ্রেণীস্বার্থ পুষ্ট করার কাজে নিয়োজিত রয়েছে, তারই একটা সুস্পষ্ট চিত্র মধ্যশ্রেণীভুক্ত এই সংস্কৃতি সেবীদের সংস্কৃতি চর্চার মধ্যে পাওয়া যায়। লেনিন বলেছেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে যারা শ্রেণী নিরপেক্ষ বলে কলা কৈবল্যবাদ প্রচার করে, তারা নির্মম ভণ্ড ব্যতীত আর কিছুই নয়। তাই যারা এক্ষেত্রে কলা কৈবল্যবাদের কথা বলে, তারা আসলে শোষক শ্রেণীর সাহিত্য সংস্কৃতি, তাদের কাব্যচর্চা ইত্যাদির সঠিক শ্রেণী চরিত্রকে শোষিত শ্রেণীর চোখের আড়াল করার উদ্দেশ্যেই তা বলে থাকে। কিন্তু তবু কোনো ক্ষেত্রে আমরা দেখি শোষক শ্রেণীভুক্ত এই সমস্ত সংস্কৃতি সেবীদেরকে নিজেদের মুখোশ অনেকখানি ছিঁড়ে ফেলতে, নির্লজ্জ এবং নগ্নভাবে শাসক শ্রেণী অর্থাৎ তাদের নিজেদেরই শ্রেণীর বড় তরফের ভাড়া খাটতে। আমাদের দেশেও আমরা পাকিস্তানি আমলে, বিশেষত সামরিক শাসনের আমলে তা দেখেছি। অনেকে ভেবেছিলেন যে পূর্ব বাংলায় একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে, কিন্তু তাদের সে আশা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা উদ্ভূত বিক্ষোভই আহমদ সাফার প্রবন্ধের ছত্রে ছত্রে।
৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত স্বাধীন রাষ্ট্রে এই ভাড়াখাটা সংস্কৃতি সেবীদের স্বদেশপ্রেম ও আত্মপ্রেম ন্যাক্কারাজনকভাবে একাকার হতে দেখে তিনি অনেকখানি উত্তেজিত হয়েই এই সংকলনে স্থানপ্রাপ্ত প্রবন্ধগুলো রচনা করেছেন। কিন্তু একটি জিনিস এখানে উল্লেখ না করলে এই ভূমিকা বহুলাংশে অসম্পূর্ণ থেকে যাবে। কথা কি হল, মধ্যশ্রেণীভুক্ত হোমরা-চোমরা ব্যক্তিদের এবং তরুণ ও ছাত্র সম্প্রদায়ের এক ব্যাপক অংশের উপরোক্ত চরিত্র লক্ষণসমূহকে একেবারে সার্বজনীন মনে করা আজকের এই বাংলাদেশেও অসঙ্গত। আমরা জানি আমাদের দেশের হাজার হাজার মধ্যশ্রেণীভুক্ত যুবক ও ছাত্র কিভাবে স্বদেশকে ভালোবেসে স্বদেশের স্বাধীনতা ও স্বাধিকারকে অর্জন ও সমুন্নত রাখার জন্যে সবকিছু বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থেকেছেন, প্রয়োজনে তা বিসর্জন দিয়েছেন। একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরও তারা নিজেদের আত্মসম্মান বিসর্জন দেননি। মধ্যশ্রেণীভুক্ত এই তরুণদের মধ্যে আজ অনেকেই নতুনভাবে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রামকে সংগঠিত করার কাজে নিজেদেরকে উৎসর্গ করতে উন্মুখ। অনেকে এ কাজে ইতোমধ্যে নিযুক্ত। যে কোনো দেশেই বিপ্লবের প্রাথমিক স্তরে শ্রমিক কৃষকের সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনাকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য। শুধু তাই নয়, এদের এই প্রাথমিক ভূমিকা ব্যতীত কোনো দেশে আজ পর্যন্ত কোনো বিপ্লব উপযুক্তভাবে সংগঠিত ও সফল হয়নি। বাংলাদেশে আজ লেখালেখি ও কাব্যচর্চা এবং সংস্কৃতি ক্ষেত্রে ওপরতলায় যে সুবিধাবাদের নৈরাজ্য দেখা দিচ্ছে সেটা ওপরতলারই ব্যাপার। সামগ্রিক বিচারে তার সুরুত্ব তেমন বেশি নয়। রাজনৈতিক সংগ্রামের তুফানে এই সমস্ত সংস্কৃতি সেবীরা অতীতের মতো ভবিষ্যতেও খড়কুটোর মতো উড়ে যাবে। তাই আজ ওপরতলার এই সমস্ত ভাড়াখাটা সংস্কৃতি সেবীদের সমালোচনার প্রয়োজন অনস্বীকার্য হলেও প্রগতিশীল সাংস্কৃতিক সমালোচনা এবং সংস্কৃতি চর্চার মূল উদ্দেশ্য হতে হবে যে সমস্ত নতুন ও তরুণরা সম্পত্তি সংগ্রহের ঝোঁক অতিক্রম করে মানবিক দৃষ্টিভঙ্গিতে সংস্কৃতি চর্চা করতে, রাজনীতি সংগঠিত করতে এগিয়ে আসছেন তাদের সহায়তা করা, তাদের উন্মেষ ও কর্মক্ষেত্রকে সাহায্য ও প্রসারিত করা। আহমদ সাফাও তার এই সংকলনটির শেষে এই ধরনেরই একটা কথা বলেছেন। আশা করা যায় তিনি তার ভবিষ্যৎ রচনাসমূহের মধ্যে শ্রেণীভুক্ত প্রগতিশীল লেখকদের কর্মকাণ্ডের প্রতি নিজের দৃষ্টিকে অধিকতর নিবদ্ধ রাখবেন। বদরুদ্দিন উমর, ৩রা ডিসেম্বর ১৯৭২। দেশের জ্ঞানীগুণী মানুষ যখন বিলাপে, স্মৃতিচারণে, কৃতিত্বের রোমন্থনে কিংবা চাটুকারিতায় নিরত অথবা প্রাণ ভয়ে বিব্রত, তখন আহমদ ছফা বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, চিন্তায় নিষ্ঠ, সংগ্রামোত্তর দলিত জীবনে প্রাণশক্তির উন্মেষ ও ঋদ্ধির এবং মনন বিকাশের আবশ্যিকতা এমনি করে সাম্প্রতিক দিনগুলোতে আর কেউ ভাবেনি। আহমদ ছফা বয়সে কাঁচা, মনে পাকা, সংকল্পে অটল, দৃষ্টি তার স্বচ্ছ, বাক্য তার অনু, বক্তব্য স্পষ্ট, উদ্দেশ্য তার সাধু। মাটি ও মানুষের প্রতি প্রীতিই তার কল্যাণকামিতা ও কর্মপ্রেরণার উৎস এবং তার প্রাণ শক্তির আকর। এজন্যেই ক্ষতির ঝুঁকি নিয়ে সে সত্য কথা বলার সৎসাহস রাখে এবং এই গুণই ডাকে আজকের লিখিয়ে বলিয়েদের সমাজে অনন্য করেছে। লিখিয়ে হিসেবে সেও শেলির মতো বলতে পারে, ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড। অথবা নজরুলের মতো সেও যদি বলে, গাহি গান, গাঁথি মালা, কণ্ঠ করে জ্বালা, দংশিল সর্বাঙ্গ মোর, নাগ নাগ বালা, তবে অত্যুক্তি হয় না। সুবিধাবাদীর লাইফ ইজ আ কম্প্রোমাইজ তত্ত্বে ছফার আস্থা নেই। আজকের বাংলাদেশে এমনি স্পষ্ট ও অপ্রিয়ভাষী আরও কয়েকজন ছফা যদি আমরা পেতাম, তাহলে শ্রেয়সেয় পথ স্পষ্ট হয়ে উঠত। মানববাদী ছফার সূর্য তুমি সাথী, নিহত নক্ষত্র, ওঙ্কার, জাগ্রত বাংলাদেশ যারা পড়েছেন তারা বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসের তাৎপর্য ও গোড়ার কথা সহজেই বুঝবেন এবং সংস্কৃতিপ্রাণ মানবদরদী ছফাকে উগ্র প্রতিবাদী বলে ভুল করবেন না। হিতচেতনা দানই এ গ্রন্থের লক্ষ্য, যা ছফা বা যে কোনো সৎ লিখিয়ের কর্তব্য। ড. আহমদ শরীফ, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৯৭২। লেখকের কথা। আমরা এমন এক যুগে বাস করছি যখন রক্ত দিয়েই চিন্তা করতে বাধ্য হচ্ছি। চারদিকে এত অন্যায়, অবিচার, এত মূঢ়তা এবং কাপুরুষতা উঁত পেতে আছে যে এ ধরনের পরিবেশে নিতান্ত সহজে বোঝা যায় এমন সহজ কথাও চেঁচিয়ে না বললে কেউ কানে তোলে না। এই স্বল্প পরিসর গ্রন্থে যা বলেছি সব আমার কথা নয়।
হামেশাই যা আলোচিত হতে শুনেছি তাই একটু জোর দিয়ে সাজিয়ে গুছিয়ে বলবার চেষ্টা করেছি। তাও সবসময় পেরেছি তেমন দাবি করতে পারব না। সৎ সাহসকে অনেকে জ্যাঠামি এবং হঠকারিতা বলে মনে করে থাকেন, কিন্তু আমি মনে করি সৎ সাহস হল অনেক দূরবর্তী সম্ভাবনা যথাযথভাবে দেখতে পারার ক্ষমতা। এই ক্ষুদ্র গ্রন্থের যাবতীয় তত্ত্ব এবং তথ্য আমি কোথাও না কোথাও থেকে আহরণ করেছি। কেবল উচ্চকণ্ঠে উচ্চারণ করার সাহসটুকুই আমার ব্যক্তিগত বিনিয়োগ। দৈনিক গণকণ্ঠে যখন লেখাটা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল, অনেকে প্রশংসা করেছেন, অনেকে নিন্দা করেছেন। নিন্দা প্রশংসার প্রত্যক্ষ কারণ বলে যা মনে করি, অসংকোচে আমাদের সংস্কৃতির কতিপয় প্রখ্যাত অমানুষের নাম সাকিন উল্লেখ করতে পেরেছিলাম। কুৎসার প্রতি মানব সাধারণের মমতা তো সুবিদিত। বই আকারে বের করার সময় নামগুলো ছেটে দিলাম। সুযোগ সন্ধানীরা অল্প বিস্তর চিরকাল থাকে। মোটা বুদ্ধি, ভোতা অনুভূতি, পুরো চামড়াই তাদের টিকে থাকার মূলধন। তার বাইরেও দেশের মানুষের হয়ে অকৃত্রিমভাবে কিছু অনুভব করতে চেষ্টা করেছি। কবি আল মাহমুদ ব্যক্তিগতভাবে যত্ন নিয়ে লেখাটা দৈনিক গণকণ্ঠের জন্য আমাকে দিয়ে লিখিয়েছিলেন। তার কাছে এবং গণকণ্ঠের বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। শ্রদ্ধেয় বদরুদ্দিন উমর সদয় হয়ে ভূমিকা লিখে দিয়েছেন। খুবই অল্প সময়ের মধ্যে বইটি বের করতে হয়েছে এবং আমি একেবারে আনাড়ি প্রুফ রিডার বলে অনেকগুলো মারাত্মক মুদ্রণ প্রমাদ রয়ে গেল। আহমদ সফা, আন্তর্জাতিক ছাত্রাবাস, ঢাকা বিশ্ববিদ্যালয়।